দেখ, রোজ সকলকে নিয়ে মিটিংয়ে বসা তো সম্ভব নয়। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকের নানান রকমের কাজ থাকে। আজকে অনেকের কাছেই আমাদের জিওর বদান্যতায়, ওয়াইফাই এর বদান্যতায় নেটটা খুব ইজি হয়ে গেছে। তাই আমি যেগুলো নিয়ে কথা বলছিলাম তোদেরকে, কয়েকবার আমি কয়েকটা ছবি পাঠিয়েছিলাম, হ্যাঁ, যেগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু নানান রকমের কাজের চাপে এবং আমাদের নিজেদের ব্যক্তিগত নানান ধরনের এনগেজমেন্টের কারণে বলা হয়ে ওঠেনি। তো সেগুলো একটু পার্টে পার্টে ধরিয়ে দিই, একটুখানি দেখিস ভিডিওটা। হ্যাঁ, আমরা এখন ঠিক আমাদের মূল শত্রুটি কে, কার বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার, এবং বর্তমানে ভারতবর্ষ সেটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ভারতবর্ষে কি গ্লোবাল দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষ কি। একটা কথা তোরা অনেকেই ইতিহাস বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান নানান বইতে পড়ে থাকবি, দুটো টার্ম, একটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ আর একটি হচ্ছে প্রথম বিশ্বের দেশ। তৃতীয় বিশ্বের দেশ কারা? এই ধর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। হ্যাঁ, সমগ্র সাউথ এশিয়া, হ্যাঁ, মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ, তার সঙ্গে আফ্রিকার প্রায় সমস্ত দেশ, সৌদি আরবিয়া, কুয়েতের মতো কতগুলি দেশ ছাড়া, এবং সাউথ আমেরিকার প্রায় প্রত্যেকটি দেশ, দুটি একটি দেশ ছাড়া, এরা প্রত্যেকে হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ। আর প্রথম বিশ্বের দেশ কারা? তারা মূলত ইউরোপিয়ান। তো ইউরোপে সবাই না, তো মূলত ইউরোপিয়ান দেশ। আর কারা? নর্থ আমেরিকান, কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলি। তো তৃতীয় বিশ্বটি কি? বিশ্বটি একটি মাত্র পৃথিবী। তো তৃতীয় বিশ্ব, এই টার্মটাকে কয়েন করা হয়েছিল ইউনাইটেড নেশনসের দ্বারা। কেন করেছিল? কারণ এরা বলেছিল যে দেখো, প্রথম বিশ্বের দেশ এইগুলি, অর্থাৎ আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, এক্সেট্রা এক্সেট্রা, এরা খুব উন্নত হয়ে গেছে। আমরা বাস্তবিকই দেখি, আমরা না হলেও অন্তত অনেকে ড্রিম, অনেকে স্বপ্ন থাকে এই সমস্ত প্রথম বিশ্বের দেশগুলিতে গিয়ে নাগরিকত্ব পাওয়া, এই সমস্ত প্রথম বিশ্বের দেশগুলিতে গিয়ে বসবাস করা, আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলিতে। এদের লাইফস্টাইল আমাদের থেকে অনেক বেশি উন্নত, এদের সোশ্যাল সিকিউরিটি আমাদের থেকে অনেক বেশি উন্নত, এদের মাথাপিছু আয় ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশের থেকে অনেক বেশি উন্নত। আর ভারতবর্ষের মতো দেশ, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দেশ, যাদেরকে বলা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ বলা হলো, টার্ম করা হলো, এদের মাথাপিছু আয় অনেক কম, এদের সোশ্যাল সিকিউরিটি অনেক কম, লাইফস্টাইল অনেক নিচু। তো ইউনাইটেড নেশনস বলল যে এদের ডেভেলপমেন্ট দরকার, এবং সেই ডেভেলপমেন্টের জন্য সে বেশ কিছু পরিকল্পনা ছকে দিল। বলল দেখো, তুমি এইভাবে ডেভেলপমেন্ট গুলো করতে পারো। ইউনাইটেড নেশনস এর সঙ্গে গাঁটছড়া বেঁধে 50-এর দশকে তৈরি হলো WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্যাংকস, ইন্টারন্যাশনাল ব্যাংকস, কি তাদের নাম? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড মনিটারি ফান্ড, রথচাইল্ড ফাউন্ডেশন প্রভৃতি। এই সমস্ত ব্যাংক বলতে আমরা ঠিক যা বুঝি, যেখানে আমি টাকা রাখি, যেখান থেকে আমি লোন পেতে পারি, যেখান থেকে আমি আমার স্যালারিটা আসে, যেখানে আমার টাকা তুলতে পারি, এরকম ব্যাংক এরা নয়। কিন্তু এরা সাধারণ মানুষের ব্যাংক নয়। এই ব্যাংকগুলি বিশেষ কিছু কাজ আছে। এই যে ইউনাইটেড নেশনস বলে দিল যে তৃতীয় বিশ্বের দেশগুলির উন্নয়ন দরকার, এবং তার জন্য সে একটা খসড়া দিলে যে তুমি এই করো। সেই খসড়ায় কি ধরনের বক্তব্য থাকছে? যে তুমি, আমাদের খুব সাধারণ পরিচিত কিছু উদাহরণ দিয়ে বলা যাক, মিড ডে মিল শুরু করো, হ্যাঁ, তুমি পোলিও ভ্যাকসিনেশন শুরু করো, তুমি বাঁধ তৈরি করো, তোমার দেশের বহু জল আছে, নদী আছে, সেই নদীগুলিতে বাঁধ দাও, বাঁধ দিলে ইরিগেশন বা সেচের জন্য তুমি জল দিতে পারবে, জলবিদ্যুৎ উৎপাদন করতে পারবে, কারখানা তৈরি করতে পারবে, হাইওয়ে তৈরি করো চওড়া চওড়া, মাইনিং প্রজেক্টস করো, ইত্যাদি ইত্যাদি। তোমার দেশে প্রচুর খনিজ সম্পদ আছে, যেগুলোকে তুমি খুঁড়ে খুঁড়ে বের করো, বিক্রি করো। এই ধরনের কিছু ডেভেলপমেন্ট পরিকল্পনা, তাই দিয়ে তোমার জিডিপি বাড়বে। দেখবি জিডিপি বাড়ার ব্যাপারটিকে খুব সরকারগুলি তাদের জয় হিসেবে দেখায়, যেভাবে জিডিপি বাড়ুক না কেন।
তো জিডিপির ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। জিডিপি কি রকম জিনিস? ধর একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে প্রচুর গাছ আছে, জিডিপি শূন্য, জিডিপি নেই ওই জঙ্গলটির। এবার তোকে একটি করাত দেওয়া হলো, তুই সেই করাতটা দিয়ে জঙ্গলের প্রত্যেকটি গাছ কেটে ফেললি, গাছগুলিকে মার্কেটে পাঠালি, বাজারে পাঠালি, চেরাই হয়ে তক্তা হলো। চেরাই কলের মালিক তোকে কিছু টাকা দিল, অর্থাৎ একটি হাত বদল ঘটলো। তুই তোর গাছগুলো কেটেছিস, কেটে চেরাই কলের মালিককে দিয়েছিস, মালিক তোকে কিছু টাকা দিয়েছে, জিডিপি তৈরি হলো। এরপর মালিক কাঠ চেরাই কলের তক্তা তৈরি করলো, সেগুলি কোন একজন আসবাবপত্র প্রস্তুতকারক অর্থাৎ ছুতোরকে দিল, ছুতোর মালিককে কিছু টাকা দিল, আবার এক ধাপ জিডিপি তৈরি হলো। এরপর ছুতোর একটি খাট, একটি বিছানা, একটি ড্রেসিং টেবিল, একটি টেবিল বানালো, সেটি বিক্রি করলো কোন একজন ক্রেতাকে, ক্রেতা ছুতোরকে কিছু টাকা দিল, আবার এক ধাপ জিডিপি তৈরি হলো। কয় ধাপ জিডিপি তৈরি হলো? এখানে 3 ধাপ। ওই ক্রেতা যদি কিছুদিন ব্যবহারের পর ওই আসবাবগুলি আবার একজন অন্য কাউকে বিক্রি করে দেন সেকেন্ড হ্যান্ডে, তাহলে আর এক ধাপ জিডিপি তৈরি হবে। এরপর ধর ওগুলো ওই আসবাবগুলো 20 বছর, 30 বছর, 40 বছর ব্যবহার করবার পর ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, সেগুলোকে শেষ ক্রেতা ভেঙে ভেঙে বিক্রি করলো জ্বালানির জন্য। জ্বালানির জন্য বিক্রি করাতে সে আরো কিছু টাকা পেল, আবার একবার হাত বদল হলো, তাহলে 5 নম্বর বার জিডিপি বাড়লো। বোঝা যাচ্ছে? কিন্তু যতক্ষণ অব্দি ওই গাছগুলি ওই অরণ্যের মধ্যে ছিল ততক্ষণ অব্দি কোনো জিডিপি বাড়ছিল না। এখন গাছগুলি কেটে ফেলবার পরে কি হলো? আরো অনেকভাবে জিডিপি বাড়বে। দেখ কি হলো, গাছগুলি কেটে ফেলবার পর ওই অরণ্য ভূমির যে মাটি, সে মাটিগুলি আলগা হয়ে গেল, মাটিগুলি ধুয়ে গেল। 1, 2 ফরেস্ট ল্যান্ড, বনভূমি, তার মাটি, তার পাথর স্পঞ্জের মতো কাজ করে। যে স্পঞ্জের মতো কাজ করার জন্য বর্ষায় যে বৃষ্টি হয় পুরো জলটা ফরেস্ট ল্যান্ড থেকে বয়ে যায় না, তার মধ্যে বেশ কিছু জলও স্পঞ্জের মতো ধরে রাখে এবং সারা বছর ধরে অল্প অল্প করে সেই জলকে রিলিজ করতে থাকে, তৈরি হয় ছোট ছোট জলধারা। এইভাবে একটা ফরেস্ট ল্যান্ড থেকে একটা জলধারা তৈরি হয়, পাশের ফরেস্ট ল্যান্ড থেকে আবার একটা জলধারা তৈরি হয়, এভাবে অনেকগুলি জলধারা মিশ্রিত হয়ে একটি নদী তৈরি হয়। এবার আমি গাছগুলো সব কেটে ফেলেছি, ফরেস্ট ল্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, তাহলে কি হবে? আর ছোট জলধারাগুলি তৈরি হবে না। ছোট জলধারাগুলি তৈরি না হলে নদী তৈরি হবে না। সেই নদীর জলে ব্যবহারকারী যে সমস্ত কৃষকরা ছিলেন তারা আর বিনে পয়সার জলটি পাবেন না, চাষ হবে না, মাটি ধুয়ে যাওয়ার কারণে জমির উর্বরতা হারাবে। এবার কি করতে হবে? কৃষক যদি জল না পায়, তার জন্য ওয়ার্ল্ড ব্যাংক আছে, সেই তো এই ধরনের ডেভেলপমেন্ট পরিকল্পনা দিয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট তৈরির মাধ্যমে, যে গাছগুলিকে কেটে বিক্রি করো, এটি সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তুমি এটাকে জমিয়ে রেখে দিয়েছো, অদ্ভুত কথা, তোমার দেশে ডেভেলপমেন্ট কি করে হবে? তোমাকে কেটে কেটে বিক্রি করতে হবে। বেশ, তুমি কেটে বিক্রি করলে। এই কেটে বিক্রি করার জন্য করাত গুলো লেগেছিল বড় বড় মেশিন। আমি ছোট গাছের কথা বলছি না, ছোট বনভূমির কথা বলছি না। সেই বড় বড় মেশিন গুলো কারা সাপ্লাই করবে? বলা হলো তোমার দেশ তো অনুন্নত, তুমি পারবে না। ফলে তুমি কোন একটি কোম্পানিকে বরাদ দাও, ধরা যাক সেটা একটি সাউথ কোরিয়ান কোম্পানি, ধরা যাক সেটি পস্কো। উড়িষ্যায় তোরা জানিস পস্কোকে ভাগিয়ে দিয়েছে উড়িষ্যার আন্দোলন, তো ধরা যাক পস্কোকে দেওয়া হলো বরাত। পস্কো এসে কাটলো, এরপর কি হলো? আর জল পাচ্ছে না কৃষক। ওয়ার্ল্ড ব্যাংক বললো, এ হে কি মুশকিল, তুমি তৃতীয় বিশ্বের দেশ, তোমার কৃষকের কাছে চাষের জল নেই। তুমি এক কাজ করো, তুমি কোন একটা মানি লেন্ডিং ফাউন্ডেশন, যেমন ধরো IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অথবা রথচাইল্ড ফাউন্ডেশনের থেকে টাকা নাও, ধার নাও,
দেশ, এই সমস্ত ব্যাংকগুলোর কথা বলছিলাম, সাধারণ মানুষের ব্যাংক নয়, এরা এখান থেকে দেশ ধার নিতে পারে, বুঝলি? তো তুমি টাকা ধার নাও, নিল, নিয়ে এবার সরকার ভর্তুকি দিল কিসে না পাম্প সেট, যাই দিয়ে মাটির তলার জল তুলে ফেলা যাবে। এই পাম্প সেট গুলি ডিস্ট্রিবিউট করলো সরকার, মাটির তলার জল উঠতে লাগলো, ফসল বাড়লো। দেখ, এরই মধ্যে দুবার জিডিপি বেড়ে গেছে। প্রথমবার ওই করাত কলের জন্য যে পস্কোকে বরাদ্দ দেওয়া হয়েছিল গাছ কাটার, তার জন্য পস্কো এখানে এসে গাছ কেটেছে, বদলে কিছু টাকা দিয়েছে সরকারকে, জিডিপি বেড়েছে। আর কোথায় হলো, সরকার ধার নিয়ে পাম্প সেট তাকে তো কিনতে হয়েছে। কোথা থেকে কিনবে? কোন একটি বড় কোম্পানি থেকে কিনবে। জেনারেলি এটা হয় যে যাদের থেকে ধার নেয়, ধরা যাক ওয়ার্ল্ড মনিটারি ফান্ড অথবা রথচাইল্ড ফাউন্ডেশন, এদেরই তৈরি করে দেওয়া কোনো একটি কোম্পানি সেই ওই পাম্প সেটটি বিক্রি করে, জিডিপি বাড়লো। একবার কল্পনা কর, যার থেকে ধার নিয়ে আমি জিনিস কিনছি তারই কোম্পানি থেকে কিনছি, কিন্তু তাহলে একবার ধার নিয়েছি, তার সুদ তাকে দিতে হচ্ছে, এবং ওই যে পাম্প সেটটা থেকেই কিনেছি তার জন্য তাকে টাকা পে করছে, মানে তার টাকাটা ঘুরে তার কাছেই চলে গেল। আমার কাছে কি রয়ে গেল? পাম্প সেট। ঠিক, পাম্প সেটটা আমি পেয়েছি। এবার ওই পাম্প সেট দিয়ে মাটির তলার জল তুলে ফেলা হলো। প্রথম কয়েক বছর উঠলো, তারপর থেকে আর উঠলো না। ডিজেল লাগে, ডিজেল কেনবার জন্য আবার ভর্তুকি দিতে হলো। ওই একই পদ্ধতিতে রথচাইল্ডের থেকে অথবা IMF এর থেকে অথবা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে আমি ধার নিলাম, ধার নিয়ে ওদেরই তৈরি করে দেওয়া কোনো একটি পেট্রোলিয়াম কোম্পানির থেকে পেট্রোল কিনলাম। আগে কিন্তু এগুলো কোনোটার প্রয়োজন ছিল না, কারণ জঙ্গলটি ছিল, তখন জলটি এমনি পাওয়া যেত। আবারও তার টাকা তার কাছে ঘুরে চলে গেল, আমার কাছে রয়ে গেল পেট্রোল। জিডিপি বাড়লো, কারণ টাকার লেনদেন হয়েছে। এই পেট্রোলটিকে কাজে লাগিয়ে পাম্প সেটটি চালিয়ে মাটির তলার জল উঠতে থাকলো, চাষ হলো, খুব ভালো কথা। কিছুদিন পর আর হলো না, কারণ মাটির তলার জল নেমে গেছে অনেক নিচে। কারণ ওই নদীটি নেই, নদীর তলা থেকে জল চুঁয়ে চুঁয়ে মাটির তলায় ঢুকতো, নদীটি নেই। উল্টো দিকে আমি বারংবার বছরের পর বছর জল তুলে যাচ্ছি, ফলত মাটির তলার জলটা শুকিয়ে গেছে, মাটির তলার জলস্তর অনেক নেমে গেছে, হয়ে গেছে আর্সেনিক দূষণের সমস্যা। এবার তৈরি করো বাঁধ, কারণ মাটির তলার জল দিয়ে হচ্ছে না। দূরে, অনেক দূরে, কয়েকশো কিলোমিটার দূরে কোনো একটি নদী আছে, যে নদী থেকে বাঁধ দিয়ে খাল কেটে তোমার জমিতে জল নিয়ে আসা হবে। আবার তোমাকে ধার করতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, আবার ধার, অথবা IMF এর থেকে, অথবা রথচাইল্ড ফাউন্ডেশনের থেকে, এবং ওই বাঁধটি তৈরি করার বরাতটিও দিতে হবে এই রথচাইল্ড অথবা ওয়ার্ল্ড ব্যাংক অথবা IMF এর তৈরি করে দেওয়া কোনো একটা কোম্পানিকে। আবারও ওর টাকা ওর কাছে গিয়ে ফিরে গেল, তোমার কাছে রয়ে গেল বাঁধ। আর কি হলো? তোমার দেশের আরেকটি নদী শুকিয়ে গেল। 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 300 কিলোমিটার দূর থেকে জল বয়ে নিয়ে আসতে গেলে যে পরিমাণ জল প্রাথমিকভাবে নালাটিতে ঢালা হবে তার 90% নষ্ট হয় বাষ্পীভবন এবং অন্যান্য বিভিন্ন কারণ। কতটুকু জল পেল? আসলে চাষির কাছে যে যৎসামান্য জলটি পৌঁছলো, সেই জলটি চাষের জন্য যথেষ্ট নয়। আলটিমেটলি চাষের খরচ বাড়তে লাগলো, জমিগুলি অনাবাদি হয়ে পড়তে থাকলো, চাষি চাষ ছেড়ে শহরমুখী হলো, কারখানামুখী হলো, কন্ট্রাক্ট লেবার হলো, যাতে করে সে বেঁচে থাকতে পারে। তাহলে একটি দেশের সামগ্রিক প্রাকৃতিক চিরাচরিত অর্থনীতিকে বদলে দেওয়া হলো ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, এবং এর পুরোটার মাঝে মুনাফা কামিয়ে নিয়ে গেল কারা? IMF-রা, রথচাইল্ডরা, ওয়ার্ল্ড ব্যাংকরা। এখন এদেরকে কারা তৈরি করে? এদেরকে তৈরি করে বড় বড় ব্যবসায়ীরা, টাটা, বিড়লা, আম্বানি, মিত্তাল, জিন্দাল। ভারতের উদাহরণগুলো দিলাম। এই ধরনের বহু কর্পোরেশন আছে গোটা পৃথিবী জুড়ে, তারা সবাই মিলে তৈরি করে এবং চালায় এই রথচাইল্ড, ওয়ার্ল্ড ব্যাংক, IMF-দের। লাভ হলো কিন্তু তাদের। উল্টো দিকে ভারতবর্ষের মতো একটি তৃতীয় বিশ্বের দেশের জিডিপি লাফিয়ে লাফিয়ে বাড়ল। জিডিপি বাড়ার সঙ্গে যে দেশের উন্নয়নের কোনো সম্পর্ক নেই, এইটুকুনি অন্তত এই আলোচনাটি থেকে বোঝা যায়।
কারণ যে উন্নয়ন ছিল, নদী ছিল, পানীয় জলের কোনো অসুবিধা ছিল না, পানীয় জলে কোনো দূষণ ছিল না, চাষ ছিল, জীবিকা ছিল, সেগুলি আর কিছুই রইল না। এটি হচ্ছে বর্তমান উন্নয়নের মডেল। এটিকে মোটা দাগে অনেকে ক্যাপিটালিস্ট মোড অফ ডেভেলপমেন্ট বলেন। ক্যাপিটালিস্ট মোড অফ ডেভেলপমেন্ট অথবা পুঁজিবাদী উন্নয়নের ধরন। এই জন্য ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশ নাম করা প্রয়োজন। ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি ইত্যাদি কয়েনেজগুলো প্রয়োজন। নইলে আমাদের যে শ্রম শক্তি, আমাদের যে প্রাকৃতিক সম্পদ, তাকে লুট করা যাবে না। আমি এতক্ষণ অব্দি কেবলমাত্র প্রাকৃতিক সম্পদ লুটের কথাটা বললাম এবং জিডিপি বাড়ানোটা দেখালাম। আর কি আছে? এবার এই যে কৃষক যারা এতদিন অব্দি চাষ করতে পারতেন, নদীটি না থাকায়, চাষের খরচ বেড়ে যাওয়ায় তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে কোথায়? কারখানায়, অথবা শহরে কোনো একটি ছোট কারখানায় অথবা বড় কারখানায়। তারা কন্ট্রাক্ট লেবারার এখন, কারণ তারা খুব দাবি করতে পারেন না। তার আগে যা ছিল সব চলে গেছে, তার জমিটি অনাবাদী হয়ে গেছে, জমিটি তাকে অতি অল্প দামে বিক্রি করে দিতে হয়েছে। সেখানে এখন একটি কারখানা তৈরি হয়েছে, সেই কারখানাতেই ধরা যাক, অথবা অন্য একটি কারখানায় শহরে গিয়ে তাকে কন্ট্রাক্ট লেবারার হতে হয়েছে। তার খাটতে হয়েছে তাকে 8 ঘন্টা নয়, অন্ততপক্ষে 12 ঘন্টা। তার কোনো ধরনের ওভারটাইম নেই। তার মজুরি, যে ন্যূনতম মজুরি, সরকারের ঠিক করে দেওয়া ন্যূনতম মজুরি, সেটুকুও সে পায় না। এবং সে তৈরি করে কি? নানান ধরনের ভোগ্যপণ্য, যে ভোগ্যপণ্যগুলি বিক্রি করে ওই কোম্পানিগুলো লাখো লাখো মুনাফা কামায়। এই যে মুনাফা, সেটা আসে কোথার থেকে? আসে ওই যে লেবারার, ওই যে শ্রমিক, যে আগে কৃষক ছিল তাকে বাধ্য করা হলো শ্রমিক হতে, সেই শ্রমিকের শ্রমের বিনিময়ে। ওই শ্রমিকের শ্রম লুট করেই তার এই মুনাফাটা তৈরি হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরো, মানে খুব প্রচলিত উদাহরণ, ধরো তোমার কাছে এক টুকরো কাঠ আছে, কাঠটির মূল্য কি? কিছুই না। তুমি বড় জোরটাকে জ্বালানি করতে পারো, এছাড়া আর কি করবে? এবার তুমি সেই কাঠটিকে একটা ছেনি আর একটা হাতুড়ির সাহায্যে, একটা বাটালি আর একটা হাতুড়ির সাহায্যে তুমি একটা পুতুল বানালে। সেই পুতুলটির একটি মূল্য আছে, দুরকম মূল্য আছে। প্রথম মূল্যটি, সেই পুতুলটি তুমি তোমার সন্তানকে দিতে পারো, তুমি তোমার ছোট ভাই বোনকে দিতে পারো, তারা সেগুলো নিয়ে খেলতে পারে, তুমি নিজে সেটা নিয়ে খেলতে পারো। খেলার মধ্যে যে আনন্দ পাওয়া যায় সেটি তার মূল্য, অর্থাৎ তার একটা ব্যবহার আছে, ব্যবহারিক মূল্য। আর একটা কি হতে পারে? তুমি ওই পুতুলটি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে পারো, অর্থাৎ অন্য কাউকে দিতে পারো যে পুতুলটি তৈরি করতে জানে না, তাকে দিতে পারো। সে কি পেল? সে আনন্দ পাবে ওই পুতুলটি নিয়ে খেলে। আর তুমি কি পেলে? তোমার যে শ্রম দিয়েছিলে তার বদলে কিছু টাকা পেলে। দেখো, গাছটা তুমি পেয়েছিলে, কাঠটি তুমি পেয়েছিলে জঙ্গলে কোথাও একটা কুড়িয়ে, অথবা কোনো একটি গাছের ডাল কেটে। ডালটি যতক্ষণ ওই গাছের মধ্যে ছিল তার কোনো মূল্য ছিল না। এখন যে মূল্যটি তৈরি হয়েছে, অর্থাৎ তুমি যে বিনিময় করতে পারলে, তোমার থেকে যে টাকা দিয়ে অন্য একজন বাজারে ওই পুতুলটি কিনলো, কাঠ থেকে পুতুল হয়ে ওঠার মধ্যে কি ফ্যাক্টরটা কি? কে তৈরি করলো? কাঠ থেকে পুতুল কে তৈরি করলো? তুমি তৈরি করলে। কি দিয়ে? তুমি তাকিয়ে বসে থাকলে খানিকক্ষণ কাঠটার দিকে, আর কাঠটা পুতুল হয়ে গেল? না, এমনটা না। কি করলে তুমি? তুমি তোমার শ্রম দিলে, তুমি তোমার লেবার দিলে কাঠটার ওপর, যার ফলে কাঠটি পুতুল হলো। তাহলে এই যে বিনিময় মূল্য, অর্থাৎ মূল্য, বিনিময় মূল্যটি তৈরি হয় কোথার থেকে? তৈরি হয় তোমার শ্রম দিয়ে। এবার এই পুরো শ্রমটি, 8 ঘন্টার শ্রমে তুমি যা বিনিময় মূল্য তৈরি করবে, 12 ঘন্টার শ্রমে তুমি তার থেকে বেশি বিনিময় মূল্য তৈরি করবে। তো এই যে শ্রমের লুট, 8 ঘন্টার বদলে 12 ঘন্টা করে খাটা, এই পুরোটা, এই অতিরিক্ত 4 ঘন্টায় উৎপাদিত যে অতিরিক্ত মূল্য, সেই অতিরিক্ত মূল্যটা কে লুটে নিয়ে যাচ্ছে? ওই কোম্পানির মালিক। সেই কোম্পানির মালিক কারা? টাটা, মিত্তল, জিন্দাল, আম্বানি। এরাই তৈরি করেছিল ওই IMF, ওই ওয়ার্ল্ড ব্যাংক, ওই রথস্টাইল্ড ফাউন্ডেশন, এরাই চালায়, তাই তো? তাহলে দেখ, এরা কিরকম তোকে ডেভেলপমেন্ট, তোর গোড়া থেকে ভাব, গোটা দেশটা করে ডেভেলপমেন্ট পরিকল্পনা নিচ্ছে। বলছে গাছ কেটে ফেলো জঙ্গলে। জিডিপি 7 ধাপ বেড়েছিল, মনে আছে? 7 ধাপ জিডিপি বেড়েছিল। গাছ কাটা গেল, ভূমিক্ষয় হলো, নদী চলে গেল, চাষের জল পাওয়া গেল না। ওরা আরো 1 ধাপ,
বলল তুমি পাম্প সেট কেনো, টাকা ধার করলো দেশ, দেশের টাকা মানে কি, তোর আমার টাকা, তোর আমার শ্রমের টাকা, সেটিকে দিল কাকে, আবার রথচাইল্ডকে ধার করলো, কারণ রথচাইল্ডকে দিল, কারণ রথচাইল্ডে তৈরি করে দেওয়া বিভিন্ন কোম্পানি এই পাম্প সেটটা বেঁচেছিল। পাম্প সেট নিয়ে আসা হলো, মাটির নিচে জল নিচে নেমে গেল, আর্সেনিক পলিউশন, ওই মাটিতে আর চাষ হলো না, ওই জমিটি অতি অল্প দামে জলের দরে চলে গেল কোন একটি কোম্পানির কাছে। সেই কোম্পানিতে ওই জমির উপর দাঁড়িয়ে তৈরি হওয়া যে কোম্পানিটি, সেই জমিকে যে এর আগে চাষ করতো সেই কৃষক, যাকে একরকম ভাবে কেন শোষণ করে জোর করে ওই কৃষি জমি বিক্রি করতে বাধ্য করা হলো, এমন একটি পরিস্থিতি তৈরি করা হলো যাতে ও বাধ্য হয় তার জমিটিকে বিক্রি করে দিতে, সেই কারখানাতে সেই কৃষককেই খাটানো হলো এবং তার শ্রম লুট করা হলো, তাই দিয়ে আর এক প্রস্থ মুনাফা পাওয়া গেল। এবং এই পুরোটার মধ্যে কি হলো, একটা অঞ্চলের যে স্বাভাবিক অর্থনীতি সেটা গেল ভেঙে, লুটের পর লুট হলো, এবং এটিকে ডেভেলপমেন্ট বলে চালানো হলো। এরই মধ্যে পরিবেশ ধ্বংস হলো, প্রকৃতি ধ্বংস হলো, এরই মধ্যেই মানুষের মধ্যে ডিপ্রেশন এলো, এরই মধ্যেই ক্ষুধা এলো, এরই মধ্যেই শিশু মৃত্যু এলো, এরই মধ্যেই প্রসূতি মৃত্যু এলো, অনাহার এলো, এবং জিডিপি বারে বাড়ল। ডেভেলপমেন্ট এর বর্তমান রূপটি এই। ওকে, রোজ মিটিং করা সম্ভব নয়, মাঝে মাঝে এরকম ভিডিও পাঠাবো, দেখিস। গুড নাইট।